আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। কাজেই ঠিক পাকিস্তান মডেলেই সেনাবাহিনী সম্ভবত এই পথেই হাঁটছে বাংলাদেশে, যে যখন যেমন সরকার তারা চাইবে তারা বসাবে, যখন যেমন নির্বাচন তারা চাইবে তারা সেটা করাবে, এবং যখন সেই নির্বাচনে নির্বাচিত পক্ষগুলো ক্ষমতায় অধিষ্ঠিত হতে ব্যর্থ হবে, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ব্যর্থ হবে, কিংবা সেনাবাহিনীর দেখানো পথে চলতে পারবে না, তখনই তারা আবার জনগণের পাশে দাঁড়াতে বেরিয়ে আসবে রাজপথে। বাংলাদেশে গত 18 মাসে মানে 2024-এর জুলাই আগস্টের পর থেকে কেন এখন পর্যন্ত রাজনৈতিক স্থিতিশীলতা আরো নিশ্চিত করতে কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে বাংলাদেশের সেনাবাহিনী আরো কার্যকর ভূমিকা রাখে নাই, সক্রিয় ভূমিকা রাখে নাই, এ নিয়ে যখন সিভিলিয়ানদের মধ্যে মানে আমাদের মতো অসামরিক বেসামরিক মানুষজনের মধ্যে নানা জল্পনা আছে, রাজনৈতিক অনিশ্চয়তার মুখে, অন্তর্বর্তীকালীন সরকারের নানা ব্যর্থতার মুখে কেনই বা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জরুরি অবস্থা জারি করে ফেলেন নাই, এমন সব আলোচনা জল্পনা প্রত্যাশার মধ্যে সেনাবাহিনী বিষয়টাকে কেমন করে দেখেন, সেনাবাহিনীর ভেতরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ঘনিষ্ঠ যে কর্মকর্তারা আছেন তারা কিভাবে বিষয়টাকে ব্যাখ্যা করেন তা বুঝতে সম্ভবত একটা বড় ধরনের সূত্র পাওয়া গেছে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য উইককে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল ফজলে এলাহি আকবরের দেওয়া একটা সাক্ষাৎকারের মাধ্যমে। ফজলে এলাহি আকবর শুধুমাত্র অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বলেই, মানে একজন সাবেক সেনা কর্মকর্তা বলেই একজন তাৎপর্যপূর্ণ ব্যক্তি তাই নয়, তিনি হচ্ছেন সেই ব্যক্তি যাকে কিনা ওয়াকারুজ্জামান 5ই আগস্টে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক আয়োজন করতে এবং কিভাবে সেনাবাহিনী আর রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সেতু তৈরি হবে সে বিষয়ে আলোচনা করতে সবচেয়ে বিশ্বস্ত সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে ডেকে নিয়ে এসেছিলেন তার সেনা ভবনে। মেজর জেনারেল ফজলে এলাহি আকবর তিনি বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন, এবং 4 আগস্ট দিবাগত রাতে 5ই আগস্ট হয়ে গেছে তখন ক্যালেন্ডারে, এমন একটা সময়েই সেনাপ্রধান তাকে এই অনুরোধ করেন যে তিনি যাতে সকাল সকাল সেনাপ্রধানের বাসভবনে পৌঁছে যান এবং তারপর তার আয়োজনে দুপুর 1টার দিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেনাপ্রধান বৈঠকে বসেন, যেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আলোচনাটা শুরু হয়। এখন এই ফজলে এলাহি আকবর সরাসরি বলছেন যে বাংলাদেশে তিনি বরাবর রাজনৈতিক ব্যক্তিবর্গকে বলে এসেছেন যে মিছিল মিটিং করে কিচ্ছু হয় না, যখন বাংলাদেশে সেনাবাহিনী বলে এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে এবং আমরা আর এই সরকারের সাথে নাই, তখনই বাংলাদেশে শুধুমাত্র সরকার বা রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন ঘটানো যায়। এবং তিনি মনে করিয়েছেন যে একদিকে যেমন এই অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকার ওয়াকারুজ্জামানের গড়ে দেওয়া, ঠিক তেমনি ভাবেই হাসিনা সরকার, শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল ওই কারণেই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী তখন এই অবস্থান নিয়েছিল যে যথেষ্ট হয়েছে, আর শেখ হাসিনা সরকারের নির্দেশ তারা মানবেন না কিংবা শেখ হাসিনা সরকারের সাথে আর তারা নাই। কাজেই এই সরকার যে এখন চলছে সেটা তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানেরই সরকার। কাজেই এই যে সিভিলিয়ান মানুষ আমরা ভাবতে থাকি যে কেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিয়ন্ত্রণ নিচ্ছেন না, কেন তিনি তার এক ধরনের নিয়ন্ত্রণ আরো বেশি মাত্রায় প্রতিষ্ঠা করছেন না, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল করতে আরো প্রকাশ্যে ভূমিকা রাখছেন না, এরও উত্তর পাওয়া যায় মেজর জেনারেল ফজলে এলাহি আকবরের উত্তরে। তিনি এই দ্য উইকের সঙ্গে সাক্ষাৎকারে পরিষ্কার করে বলেছেন যে এই মুহূর্তে
আসলে একটা নির্বাচনের দিকে যাওয়া ছাড়া সেনাবাহিনীরও আর কোনো উপায় নাই, সেনাবাহিনী কিংবা সেনাবাহিনীর গড়ে দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের। কারণ মনে রাখতে হবে যে সেনাবাহিনী বছরের পর বছর, মাসের পর মাস এমনভাবে রাজপথে মোতায়েন থাকতে পারে না। কাজেই রাজপথে মোতায়েন থাকা সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে আনতে এখন একটা নির্বাচন প্রয়োজনীয় হয়ে পড়েছে। এই ট্রানজিশনটার প্রয়োজন, যার মাধ্যমে তিনি পরিষ্কার করেছেন যে এখন সেনাবাহিনীই রাজপথে, এখন সেনাবাহিনী নিয়ন্ত্রণে, এবং এই নির্বাচনের মাধ্যমে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে চায়। কিন্তু সাবেক এই সেনা কর্মকর্তা এটাও মনে করিয়েছেন যে সেনাবাহিনীকে অরাজনৈতিক মনে করা হলেও বাংলাদেশে এর একটা এমন রাজনৈতিক ইতিহাস আছে যে যে কোনো ক্রাইসিসে, মানে যে কোনো জটিল পরিস্থিতিতে, সংকটকালে, সহিংসতার আশঙ্কার মধ্যে বারবারই সেনাবাহিনী কোনো ভূমিকা রাখবে সেটা মনে করা হয়। দেখেন, এখন যখন নির্বাচন আসছে, নির্বাচনটা হলে কি হবে, কি ধরনের সরকার গঠিত হবে, সত্যি কি মসৃণভাবে ক্ষমতা হস্তান্তর হবে কিনা, মানে অন্তর্বর্তীকালীন সরকার কি ক্ষমতা ছেড়ে দিয়ে যাবে, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসবে না বিএনপি ক্ষমতায় আসবে, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে বাংলাদেশের শাসন ব্যবস্থার একটা বড় ধরনের পরিবর্তন আসবে, নাকি বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি মিলে একটা সরকার গঠিত হবে। এই প্রশ্নগুলো নিয়ে যখন নানা রকম শঙ্কা আছে, তারপর নির্বাচনের দিন যদি পরিস্থিতি ভীষণ সহিংস হয়ে ওঠে তখন কি হবে, এগুলো নিয়ে যখন প্রশ্ন আছে, তখন ক্যান্টনমেন্টে আলোচনাটা কি, তখন সামরিক বাহিনীর ভেতরে কি জল্পনা চলছে, সেনাবাহিনীর কর্মকর্তারা বিষয়টাকে কিভাবে দেখছেন। সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর পরিষ্কারভাবেই বলেছেন, রাজনৈতিক নেতারা যদি ব্যর্থ হন, এই নির্বাচনে ফলাফলে যদি রাজনৈতিক নেতারা সত্যিকারের পরিবর্তন আনতে না পারেন, মানে নির্বাচন যদি ভেস্তে যায়, তাহলে সামরিক বাহিনী এসে আবার জনগণের পাশে দাঁড়াবে। তো বাংলাদেশে তিনি বলেছেন ঐতিহাসিকভাবেই সেটা ঘটেছে। বাংলাদেশের ইতিহাস বিবেচনা করলে দেখবেন এই যে জনগণের পাশে এসে দাঁড়ানো, মানে সিপাহী জনতার বিপ্লব হয়ে যাওয়া, সিপাহী জনতার ঐক্য হয়ে যাওয়া, এমনিতে যদি আপনি তাত্ত্বিক ভাষায় সেটাকে ব্যাখ্যা করেন, সেটা আসলে সামরিক বাহিনীর কু, সেটা সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণ, এবং সেই সামরিক বাহিনী তার মানে ওয়াকারুজ্জামানের বাহিনীও এখন প্রস্তুত আছে, সেনাবাহিনী প্রস্তুত আছে নির্বাচন ভেস্তে গেলে, রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলে, রাজনৈতিক নেতৃত্ব যথাযথভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারলে সেনাবাহিনী নাকি আবার জনগণের পাশে দাঁড়াবে, মানে সেনাবাহিনী ক্ষমতা নেবে। পরিষ্কারভাবে এই সাবেক সেনা কর্মকর্তা বুঝিয়ে বলেছেন ভারতীয় এই সংবাদ মাধ্যমকে যে বাংলাদেশের জনগণের সঙ্গে সেনাবাহিনীর একটা ট্রাস্ট আর ইমোশনাল কানেকশন, একটা বিশ্বাস এবং আবেগের সম্পর্ক আছে। কারণ মানুষ মনে করে সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের নয়, মানে রাজনৈতিক নয়, এটা একটা অ্যাপলিটিক্যাল অরাজনৈতিক সংগঠন, কিন্তু সবসময় এর কাছে প্রত্যাশা করে যে রাজনীতির সংকটের মধ্যে এসে এই প্রতিষ্ঠান সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং মেজর জেনারেল আকবর মনে করিয়েছেন যে 2024-এর আগস্টে সেনাবাহিনী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটি গ্রহণ করেছে, এবং তিনি এটা মনে করাচ্ছেন, সবচেয়ে সিগনিফিকেন্ট মনে হয়েছে আমার, তাৎপর্যপূর্ণ মনে হয়েছে আমার, যে এই নির্বাচনের পরে যে সরকার গঠিত হবে সে সরকারকে বিরাজনীতিকরণ করতে হবে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে। মানে সেনা কর্মকর্তা নিজেই স্বীকার করছেন যে যদিও বা সেনাবাহিনীকে পলিটিক্যাল ভাবা হয়, কিন্তু সেনাবাহিনী বাংলাদেশে সবসময় রাজনৈতিক ভূমিকা পালন করেছে। কিন্তু এই মিলিটারি অফিসার আবার নিজে বলছেন যে মিলিটারির প্রত্যাশা হচ্ছে যে যে রাজনৈতিক সরকার বাংলাদেশে ক্ষমতা নেবে তারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে, বিচার বিভাগ সহ, পুলিশ সহ সকল প্রতিষ্ঠানকে বিরাজনীতিকরণকে তার সবচেয়ে অগ্রাধিকার হিসেবে গ্রহণ করে বাংলাদেশে দায়িত্ব পালন করবে,
এবং না হলেই সেনাবাহিনী আবার এসে জনগণের পাশে দাঁড়াবে। কারণ এই সাবেক সেনা কর্মকর্তা বলছেন যে তারা মনে করেন যে তরুণরা অধৈর্য হয়ে উঠেছেন, বাংলাদেশের তরুণরা পরিবর্তন চান, বাংলাদেশের তরুণরা বিরাজনীতিকরণ চান। তো এখন বাংলাদেশের তরুণরা বিরাজনীতিকরণ চান নাকি 2007 সালের 1/11 সরকার থেকেই আমরা যেটা দেখছি যে আসলে যখনই সেনাবাহিনীর কর্তৃত্বে সেনা নিয়ন্ত্রিত অন্তর্বর্তীকালীন সরকার, মানে এই ইউনূস সরকারের মতো বা সেনাবাহিনী সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার কিংবা 1/11 সরকারটা যেমন ছিল সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার ছিল, এরা বারবার এই বিরাজনীতিকরণের কথা বলেন। তারা বাংলাদেশের সকল মানে প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে রাজনীতির কারণে এবং রাজনৈতিক প্রভাব মুক্ত করতে বলেন এরা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে। এমনিতে শুনলে ব্যাপারটাকে মনে হবে খুবই ন্যায়সঙ্গত দাবি, মানে এটা তো আপনার আমারও দাবি যে কেন রাজনৈতিক প্রভাবের মধ্যে থাকবে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান। কিন্তু সেনাবাহিনী যেই প্রতিষ্ঠানটির সবচেয়ে বেশি রাজনীতির ঊর্ধ্বে থাকার কথা, বাংলাদেশে এই সাবেক বর্তমান সেনা কর্মকর্তারা পুরো মিলিটারি এস্টাবলিশমেন্ট বিশ্বাস করেন যে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক সংকটে তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, রেখেছেন, আগামীতেও রাখবেন, বর্তমানেও রাখছেন। এই পরিস্থিতিতে মানে এই সাক্ষাৎকারটি পড়লে তারপর যখন মনে করবেন যে এখন বাংলাদেশে 12 তারিখ যখন নির্বাচনটি আসছে তখন বাংলাদেশে 1 লক্ষ সেনা সদস্য দায়িত্বে মোতায়েন করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ইতিহাসে 1 লক্ষ সেনা সদস্যের বিমান বাহিনী এবং নৌবাহিনীরও কয়েক হাজার করে সদস্য আছেন, কিন্তু 1 লক্ষ সেনা সদস্য বাংলাদেশে কোনো নির্বাচন পরিচালনার জন্য মোতায়েন হয়েছেন এই রেকর্ড বাংলাদেশে কখনো নাই। মানে এটা সর্বাধিক সংখ্যক মোতায়েনের ঘটনা। এবার বাংলাদেশ সেনাবাহিনীর দাবি ছিল যে তাদেরকে এমন ক্ষমতা নির্বাচন কমিশন দিক যে তারা যে কোনো অভিযোগের খবর পেলেই সরাসরি ভোট কেন্দ্রে ঢুকে যেতে পারবে, তাদের প্রিজাইডিং অফিসার বা ম্যাজিস্ট্রেটের কোনো অনুমোদনের প্রয়োজন হবে না। শেষ পর্যন্ত সেই অনুমতিটা তারা এখনো পান নাই বটে, কিন্তু সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে তারা ভোট কেন্দ্রের একদম আঙিনা পর্যন্ত এবার দায়িত্ব পালন করবেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে বক্তব্য রাখছেন এবং রেখে বলছেন ভোট কেন্দ্র এবং ভোট বাক্স দখলের যে কোনো প্রচেষ্টা তারা সর্বাধিক গুরুত্বের সঙ্গে মোকাবেলা করবেন। এবং অন্যদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আবার সেনাবাহিনীর বিষয়ে কি জানি রিল ইনকিলাব মঞ্চ থেকে প্রকাশ হয়ে গেছে বলে এক মোবাইল জার্নালিজম ভিত্তিক সংবাদ মাধ্যম বাংলাদেশ টাইমস অফিসে সেনা সদস্যদের পাঠিয়ে 21 জন সাংবাদিককে এক রাতে তুলে নিয়ে এসেছিলেন সেনাবাহিনীর ক্যাম্পে। এই পুরো পরিস্থিতিটা যদি ভাবেন তাহলে বুঝতে বাকি থাকে না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নির্বাচনের আগে মনে করাতে চেয়েছেন যে তারাই ক্ষমতায় আছেন। মানে পুরো মডেলটাই প্রকৃতপক্ষেই পাকিস্তানের মডেলে পরিণত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য, যারা নিজেরাই রাজনৈতিক পক্ষ তৈরি করছে। মনে রাখবেন 5ই আগস্ট জামায়াতে ইসলামীর আমির, হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক এরা সেনা সদরে এসে বাংলাদেশের প্রধানতম নেতায় পরিণত হলেন। মনে রাখবেন বাংলাদেশে এই ছাত্র নেতারা যে মন্ত্রী পরিষদে ঢুকবেন, পরবর্তীতে রাজনৈতিক দল গঠন করবেন, এই পুরো প্রক্রিয়াটাই 5ই আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আলোচনা থেকে ঠিক হয়েছে। কাজেই ঠিক পাকিস্তান মডেলেই সেনাবাহিনী সম্ভবত এই পথেই হাঁটছে বাংলাদেশে, যে যখন যেমন সরকার তারা চাইবে তারা বসাবে, যখন যেমন নির্বাচন তারা চাইবে তারা সেটা করাবে, এবং যখন সেই নির্বাচনে নির্বাচিত পক্ষগুলো ক্ষমতায় অধিষ্ঠিত হতে ব্যর্থ হবে, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ব্যর্থ হবে কিংবা সেনাবাহিনীর দেখানো পথে চলতে পারবে না, তখনই তারা আবার জনগণের পাশে দাঁড়াতে বেরিয়ে আসবে রাজপথে। যেমনটা মেজর জেনারেল ফজলে এলাহি আকবর বলেছেন, যদি বাংলাদেশে নির্বাচিত নেতৃবৃন্দ আবারও ব্যর্থ হন তাহলে আবারও সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়াবে।
ভোট ডাকাতির প্রশাসনিক কু এবং 5 থেকে 7 দিনের গণনা রহস্য। ঘরে বাইরে একই আলোচনা, ভোটের ফলাফল কি হতে পারে, কে জিতবে কে হারবে এ নিয়ে তো চায়ের কাপে ঝড় তুলছেন অনেকেই। হওয়ার কথা, কারণ দীর্ঘদিন পর নির্বাচন হতে যাচ্ছে, আয়োজনও চূড়ান্ত। আর এই আয়োজন নিয়ে যত আলোচনা, ভোট কি নিরপেক্ষ হবে, প্রশাসনিক কর্মকর্তারা সঠিক দায়িত্ব পালন করবেন, সম্ভাব্য একটি প্রশাসনিক কু আলোচনায় জায়গা করে নিয়েছে। আর এসব নিয়ে বিশ্লেষণ করতে বড় পেরেশান হচ্ছেন বিশ্লেষকরা। তারা বলছেন আলামত দেখে যথেষ্ট সংশয় এবং সন্দেহ দানা বাঁধছে। তাদের কথা, যেভাবে প্রশাসন সাজানো হয়েছে তাতে 2001-এর ইলেকশনের পরিস্থিতি স্মরণ করিয়ে দেওয়া যায়। ভোট শেষ হওয়ার আগেই ফলাফল চাউর হয়ে গিয়েছিল। এবার কি সেরকমই হবে? যদিও কেউ কেউ বলছেন সেই আলোচিত নির্বাচনের কারিগরদের অনেকেই এখন নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয়, সরকারের গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন তারা। ভোট নিয়ে নানা কারসাজির খবর রয়েছে, ফাঁস হচ্ছে অডিও, কিভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা যায় তারও একটা তরতাজা ছক শোনা যাচ্ছে। নির্বাচন কমিশন এক্ষেত্রে নীরব, কোনো অভিযোগই আমলে নিচ্ছে না তারা। ফলাফল পাল্টে দেওয়ার ভুরি ভুরি নজির রয়েছে বাংলাদেশে। এবার কি সেই পথেই হাঁটছে বাংলাদেশ? আফ্রিকার একটি দেশের নির্বাচনী মডেল এখন টেবিলে। একজন নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রশাসনিক কু ঘটানোর কাজটি করছেন বলে বা সে কাজের জন্য নিয়োজিত রয়েছেন এমনটাই শোনা যাচ্ছে। সম্ভাব্য সব আলামত পর্যালোচনা করলে যে কেউ এই ধারণা করতে পারেন ভোট কলঙ্কিত হবে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, আগে ভাগেই বলা হচ্ছে ভোট গণনায় 5 থেকে 7 দিন পর্যন্ত সময় লাগতে পারে। ডিজিটাল যুগে যেখানে কয়েক ঘন্টায় ফল আসার কথা, সেখানে 1 সপ্তাহ কেন লাগবে? এটা কি ফলাফল পাল্টানোর কোনো কৌশল নাকি অদক্ষতা? সময় যত যাচ্ছে তা ততই ভোট কারচুপির আগাম আভাস পাওয়া যাচ্ছে, যে কারণে ভোটারদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়াও লক্ষ্য করা যাচ্ছে। তাদের কথা, এজন্যই কি শত শত মানুষ প্রাণ দিয়েছে? দীর্ঘদিন দেশের মানুষ ভোটাধিকার দেয়নি বলে দাবি করা হচ্ছিল। একসময় তো গায়েবী ভোটে বাক্স বোঝাই হতো। এরপর দিনের ভোট, রাতের ভোট, নানা রকমের আলোচনা চলেছে প্রকাশ্যে। এবার কি হবে? তুলনামূলকভাবে 91, 96, 2008 এই 3টি নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হয়েছিল। এরপরের ইতিহাস সবার জানা। এখন দেখছি কেউই হারতে রাজি নন। 2 দলের তরফেই সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। নির্বাচনে হার জিত আছে, কিন্তু জয়ের শুধুমাত্র জয় হলে নির্বাচন সুষ্ঠু, আর হেরে গেলে নির্বাচন সুষ্ঠু হয়নি, এটা তো অন্য ইঙ্গিত দেয়, তাই না? জনগণের রায় পাল্টে ক্ষমতা দখলের চেষ্টায় দেশে বহুবার হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে তারা সফল হয়েছেন। তথাকথিত গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের কতটা দক্ষ তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। প্রশ্নের মুখোমুখি হয়েছে তাদের আন্তরিকতাও। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হবে, এটা তো এখন ওপেন সিক্রেট। নির্বাচন কমিশন ভোটারদের মনে আস্থা ফিরিয়ে আনতে পারছে না। ভোটের 4 দিন আগে দেশে যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছে তা দেখে আরো মানুষের মনে সন্দেহ জোরালো হচ্ছে। সাংবাদিক প্রবেশ এবং মোবাইল ফোন নিয়ে নির্বাচন কমিশনের তুঘলকি কাণ্ড শুরু হয়েছে। যে নির্দেশনাটি ইসি থেকে বা নির্বাচন কমিশন থেকে নাজিল হয়েছে, এতে বলা হয়েছে ভোট কেন্দ্রের 400 গজ ব্যাসার্ধের মধ্যে 3 ক্যাটাগরির ব্যক্তি ছাড়া কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। মোবাইল ব্যবহার করা যাবে না বলেনি, কিন্তু সরাসরি বলে দিয়েছে মোবাইল নিয়েই 400 গজের চৌহদ্দির মধ্যে ঢোকা যাবে না। আজকের যুগে মোবাইল না নিয়ে যাওয়ার ঝক্কি ভোটার টার্ন আউটে প্রভাব ফেলবে কিনা সে বিতর্কে ধরুন গেলাম না আমরা। কিন্তু নির্বাচনে যে সাংবাদিক নামক একটা প্রজাতি কাজ করবে, তারা কি করবেন? তারা কি 400 গজের বাইরে মোবাইল গাছতলায় রেখে সে দায়িত্ব পালন করবেন? কিছু ঘটলে আবার দৌড়ে গিয়ে সেই গাছতলার থেকে মোবাইল নিয়ে এসে অফিসে যোগাযোগ করবেন? আজকাল সরাসরি সম্প্রচার, এমনকি চিত্র ধারণেও মোবাইল ফোন ব্যবহৃত হয়। যারা তা করেন তাদের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা কি আমরা জানি না। অথচ এই নির্দেশ থেকে অনুমতিপ্রাপ্ত সাংবাদিকদের আওতামুক্ত রাখলেই লেঠা চুকে যেত। 3 ক্যাটাগরির সঙ্গে আরেকটা ক্যাটাগরি জুড়ে দিলেই হতো। কিন্তু এই যে নির্বাচন কমিশনের জ্ঞানী নির্বাচন কমিশনারগণ এর আগে দায়িত্ব জ্ঞানহীনের মতো 1400 সাংবাদিকের ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিয়েছে। এবার আবার আরেক ঝঞ্ঝাট। যাই হোক, নির্বাচন কমিশনের কারো গোচরে এলে হয়তো সাংবাদিকদের মোবাইল নিয়ে 400 গজ চৌহদ্দির ভেতরে গমন বিষয়ক একটা স্পষ্ট সিদ্ধান্ত দেবে। আসলে নির্বাচন কমিশনের এমন হঠকারী সিদ্ধান্ত দেখে মনে হতে পারে তারা মাটির নিচের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। সাংবাদিকরা যদি তাৎক্ষণিক তথ্যই না দিতে পারেন, তবে স্বচ্ছতা নিশ্চিত হবে কিভাবে? নাকি স্বচ্ছতা আড়াল করতেই এই ডিজিটাল ব্ল্যাকআউটের চেষ্টা? 400 গজ কিন্তু কম দূর নয়। এই সীমানার মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে যা ক্যামেরাবন্দি হওয়ার দরকার। অথচ
ইসির এই নির্দেশ কার্যত সাংবাদিকদের হাত পা বেঁধে সাঁতার কাটতে বলা সামিল। এবার একটি ভয়ঙ্কর পরিকল্পনার কথা বলি। আনসার ভিডিপির মহাপরিচালকের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মহাপরিকল্পনা। সবাইকে সশস্ত্র বাহিনী, প্রশাসন, পুলিশে ব্যস্ত রেখে 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ইউনূসের পাতানো নির্বাচনের মূল খেলাটা খেলবে নির্বাচনী দায়িত্বে মাঠে নিয়োজিত হতে যাওয়া প্রায় 5.5 লাখ আনসার এবং ভিডিপি সদস্যরা। 5 আগস্টের পর নিয়োগপ্রাপ্ত আনসারের মহাপরিচালক আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রায় 3,300 সাধারণ ছাত্র শিবির এবং হিজবুত তাহরিরের অ্যাক্টিভ সদস্যকে আনসারে নিয়োগ দিয়েছেন। এছাড়া বিপুল টাকার বিনিময়ে আরো প্রায় 3,000 ব্যাটালিয়ন আনসার নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত এই আনসার ভিডিপির সদস্যরা এবার নিযুক্ত হচ্ছে নির্বাচনী দায়িত্বে। ভোট কেন্দ্র এবং ব্যালট বাক্স পাহারার গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হবে এদেরকে। নির্বাচনের দিন আনসার ভিডিপির সদস্যদের হেডকোয়ার্টার থেকে সরাসরি নির্দেশনা প্রদান এবং কার্যক্রম মনিটর করা হবে AVMIS নামক সফটওয়্যারের মাধ্যমে। বর্তমানে 1 লাখ সাধারণ আনসার সহ প্রায় 67 লাখ ট্রেনিং প্রাপ্ত ভিডিপি সদস্য আছেন। আর এই AVMIS সফটওয়্যারের নির্বাচনের দায়িত্ব পালনের জন্য রেজিস্ট্রেশন করানো হয়েছে জামায়াত এবং উগ্রপন্থী 5,57,000 আনসার ভিডিপি সদস্যকে, যারা 12ই ফেব্রুয়ারি পাতানো নির্বাচনের দিন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মূল ভূমিকায় থাকবে। এই AVMIS সফটওয়্যারের ডিজি বা ঊর্ধ্বতন কর্মকর্তারা চাইলে আনসার ভিডিপি সদস্যদের সরাসরি নির্দেশও দিতে পারবেন। ভোট কেন্দ্রে ব্যালট বাক্সের নিরাপত্তায় শুধুমাত্র আনসার ভিডিপি মোতায়েন থাকবে। তাই আনসার ভিডিপি সদস্যরা ভোট গ্রহণে ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি বা ঊর্ধ্বতন কেউ মেসেজিং ব্যবস্থার অপব্যবহার করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বার্তা বা গোপন বার্তার মাধ্যমে দেশের যে কোনো ভোট কেন্দ্রে ইচ্ছাকৃতভাবে জটিলতা এবং প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে। এই AVMIS সফটওয়্যার দিয়ে ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের মাধ্যমে গণভোটে হ্যাঁ এবং জামায়াতের পক্ষে ব্যালটে সিল মারার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং সিল মারার কোড নেম হয়েছে ব্রেকফাস্ট মুভ ফাস্ট। এছাড়াও আনসার এবং ভিডিপির সকল সদস্যদের পরিবারের সবার ভোট প্রদান বাধ্যতামূলক করা হয়েছে এবং প্রত্যেককে অন্ততপক্ষে 5টি করে ভোট নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে, অন্যথায় করা হবে চাকরিচ্যুত। গোপন টেন্ডারের মাধ্যমে আনসারের মহাপরিচালক ইতিমধ্যেই তুরস্কের 2টো ভিন্ন কোম্পানি থেকে 2 দফায় 32,000 সেমি অটোমেটিক শটগান বা হ্যাটসান অ্যাসকট ম্যাগনাম 20GA ক্রয় করেছেন। নির্বাচনের দায়িত্ব পালনকারী ব্যাটালিয়ন আনসার সদস্যদের এই শটগান প্রদান করা হবে। এই মহাপরিকল্পনার মূল বাস্তবায়নকারী চট্টগ্রামের বাসিন্দা, ছাত্র জীবনের শিবিরের সাথে সম্পর্কিত এবং বর্তমানে জামায়াতের সাথে সম্পর্কিত আনসারের মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটেশনে আদেশের বাইরে 3 জন জামায়াতপন্থী সেনা কর্মকর্তাকে নিয়োগ দিয়েছেন তার নির্বাচনী এজেন্ডা বাস্তবায়নের স্বার্থে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনির প্রত্যক্ষ মদদ রয়েছে। এবার আসা যাক পর্যবেক্ষক নাটকে। নিজের লোক দিয়ে নিরপেক্ষতার ভান হবে। আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পর্যবেক্ষক সংস্থার তালিকা প্রকাশ হওয়ার পর নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে প্রথম ধাপের তালিকায় মানবাধিকার সংগঠন অধিকারের অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে স্বার্থের সংঘাত এবং ক্ষমতার কেন্দ্রীভবনের অভিযোগ এসেছে। নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী পর্যবেক্ষক সংস্থার প্রথম ধাপে 12 নম্বরে রয়েছে অধিকার। সংগঠনটির প্রতিষ্ঠাতা আদিলুর রহমান খান শুভ্র বর্তমানে অন্তর্বর্তী সরকারের একজন শক্তিমান উপদেষ্টা। একই সঙ্গে অধিকারের নির্বাহী পরিচালক তাসনিম আরেফা সিদ্দিকী, যিনি শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল বা সিআর আবরারের স্ত্রী। এই বাস্তবতায় প্রশ্ন উঠছে, সরকারের উপদেষ্টাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সংশ্লিষ্টতায় থাকা একটি সংস্থা কি আদৌ নির্বাচন পর্যবেক্ষণের মতো সংবেদনশীল দায়িত্ব পালনে নিরপেক্ষ থাকতে পারবে কিনা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাবেক নির্বাচন কমিশনার যথার্থই বলেছেন, নির্বাচন পর্যবেক্ষণ কোনো প্রতীকী কাজ নয়। পর্যবেক্ষকদের বিশ্বাসযোগ্যতা নির্ভর করে তার রাজনৈতিক এবং প্রশাসনিক দূরত্বের উপর। এখানেই সেই দূরত্ব বজায় আছে ঠিকই,
এটা বলা কঠিন। বিতর্ক আরো ঘনীভূত হয়েছে কারণে যে সরকার নিজেই গণভোটে প্রকাশ্যে হ্যাঁ বলার পক্ষে অবস্থান নিয়েছে। অর্থাৎ নির্বাহী ক্ষমতার অধিকারী সরকার একটি নির্দিষ্ট ফলাফলের পক্ষে রাজনৈতিক অবস্থান গ্রহণ করার পর সেই একই সরকারের উপদেষ্টা এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলো আবারও ভোট এবং গণভোটের স্বচ্ছতা মূল্যায়ন করবে। এমন পরিস্থিতিকে অনেকেই স্বার্থের সংঘাতের ক্লাসিক এক্সাম্পল হিসেবে দেখছেন। আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা স্পষ্টভাবে বলা রয়েছে যে পর্যবেক্ষক সংস্থাকে রাজনৈতিক পক্ষপাত, পারিবারিক স্বার্থ এবং রাষ্ট্রীয় ক্ষমতার প্রভাব থেকে মুক্ত থাকতে হবে। কিন্তু বর্তমান তালিকায় সরকার, উপদেষ্টা, উপদেষ্টার প্রতিষ্ঠিত সংস্থা, উপদেষ্টার পরিবার, স্ত্রী পরিজন, আরেক উপদেষ্টার পরিবারের সদস্য, এই সংযোগ নির্বাচন পর্যবেক্ষণের ন্যূনতম মানদণ্ড পূরণ করে কিনা তা নিয়ে আপনারাই বলুন, আমার বলার দরকার নেই। এদিকে নির্বাচনকে বৈধতা দিতে এক ব্যক্তির সাইনবোর্ড সর্বস্ব কাগজে প্রতিষ্ঠান পাশা একাই সাপ্লাই দিচ্ছে 10,000 পর্যবেক্ষক। জানা গেছে সংস্থাটির সঙ্গে উপদেষ্টা রিজওয়ানারও সম্পৃক্ততা রয়েছে। ফলে নিরপেক্ষ জনগণের ভোট নাকি আগেই লেখা একটি চিত্রনাট্যের আনুষ্ঠানিক বাস্তবায়ন, এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে আসন্ন নির্বাচন এবং গণভোটের ভবিষ্যৎ বিশ্বাসযোগ্যতা। এবার আসা যাক আরেক ভয়ানক ষড়যন্ত্র, ডিসিদের গোপন তালিকা 52 বনাম 12 সমীকরণ। সামনে জাতীয় নির্বাচন, অথচ মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জনমনে নানা প্রশ্ন। ঠিক তখনই 64 জেলার জেলা প্রশাসকদের একটি গোপন তালিকা প্রকাশ্যে এসেছে। ডিসিদের কথা বলছি। ফাঁস হওয়া ওই নথিতে দেখা যাচ্ছে বাংলাদেশের কর্মচারীদের মেধা বা দক্ষতাকে পাশ কাটিয়ে তাদের বিচার করা হয়েছে রাজনৈতিক পরিচয়ে। প্রশাসনের কেন্দ্রবিন্দুতে থাকা এই কর্মকর্তাদের নামের পাশে বিএনপি, জামায়াত এবং এনসিপি, এই 3 ক্যাটাগরিতে রাজনৈতিক ট্যাগ বা পরিচয় জুড়ে দেওয়া হয়েছে। সম্প্রতি ছড়িয়ে পড়া এই নথিতে 64 জেলার ডিসিদের নাম, বিসিএস ব্যাচ এবং তাদের রাজনৈতিক মতাদর্শের বিস্তারিত উল্লেখ রয়েছে। নথির তথ্যানুযায়ী প্রশাসনের মাঠ পর্যায়ে বড় ধরনের রাজনৈতিক মেরুকরণ করা হয়েছে, যেখানে 52টি জেলাতেই জামায়াত এবং এনসিপি মতাদর্শের কর্মকর্তাদের ডিসি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিপরীতে বিএনপি পন্থী হিসাবে চিহ্নিত করা হয়েছে মাত্র 12 জনকে। বিশ্লেষকরা বলছেন ডিসিরা নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। ফলে প্রশাসনের এমন একপাক্ষিক রাজনৈতিক বিন্যাস এবং গোপন নথিতে কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয় সংরক্ষণ সুষ্ঠু নির্বাচনের পথে বড় অন্তরায়। তাহলে মাঠ প্রশাসন যদি এভাবে একপেশে হয়, তবে নির্বাচনের ফলাফল যে টেবিল থেকে নির্ধারিত হবে তা বুঝতে তো আর বাকি থাকার কথা নয় আপনার, আছে কি? এই যে 52 বনাম 12 সমীকরণ, সেটাই বলে দিচ্ছে যে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বলে কিছু থাকছে না। 12ই ফেব্রুয়ারির নির্বাচন আসলে নির্বাচন নয়, এটি একটি সুপরিকল্পিত ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া। আনসার, বিডিপি থেকে শুরু করে পর্যবেক্ষক, প্রশাসন থেকে নির্বাচন কমিশন, সবখানে একই দলের লোকজন বসানো হয়েছে। 55% ভোটের যে ম্যাজিক নাম্বার আগে থেকেই প্রচার করা হচ্ছে, সেটি আর কিছু নয়, একটি পূর্ব নির্ধারিত ফলাফলের জন্য জনমানসিক প্রস্তুতি। এই নীল নকশার মাধ্যমে বাংলাদেশের মানুষ আসলে একটি প্রহসনের সাক্ষী হতে যাচ্ছেন, যার নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক নির্বাচন। এরপরও ভোট দিতে যাবেন? ভাবুন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ভালো থাকবেন সবাই।